Okay, so all this is our fifth free live class, and in this class, I am going to talk about practical use of passive voice. অর্থাৎ ভয়েস চেঞ্জ এর দুইটা আহ, বিষয় সম্পর্কে আমি এখানে কনসেপ্ট দিব। অর্থাৎ একটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাপ্রোচে, আর একটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করে থাকি আমি এটা দেখাবো। তো আজকের এই ক্লাসটিতে আমি আরো একটি বিষয় আপনাদেরকে দেখাবো। আমি গতকাল যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আমি আপনাদের বাংলা টু ইংলিশ কনভারসেশন দেখিয়েছিলাম কিভাবে আমরা সলভ করতে পারি। আজকের এই ক্লাসটিতে আমি ইংলিশ টু ইংলিশ একটা কনভারসেশন দেখাবো। অর্থাৎ এটা মূলত কি, আপনি আমার এই যে পিডিএফ ফাইলটা দেখছেন, এটাতে প্রায় 39টা কনভারসেশন আছে, ইংলিশ টু ইংলিশ কনভারসেশন। এটা যদি ভালোভাবে অ্যানালাইসিস করা যায়, মনে করেন এই সেন্টেন্সগুলো আপনাকে পড়তে হবে, আমি বুঝাই দিব, আমি শিখিয়ে দিব, অ্যালাউডলি আপনি রিড আউট করবেন। এরপর আপনি বোঝার চেষ্টা করবেন যে এই যে কনভারসেশনটা মনে করেন দুইজনের ভিতরে হচ্ছে একটা সার্টেইন টপিকের উপর, এখানে ঠিক কোন ধরনের স্ট্রাকচার বেশি ব্যবহৃত হচ্ছে, কোন টেন্সের ব্যবহার আছে, বা কোন মডেলের ব্যবহার আছে, বা কোন ধরনের ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভের ব্যবহার এখানে আছে, এইটা আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। যেমন এই যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এটা কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, আমি বলছিলাম আপনাদের 18টা মডেল সেমি মডেল আছে। সব স্ট্রাকচার কি প্রয়োজন হয় একটা কনভারসেশন বা কমিউনিকেশন বা একটা স্পিকিং টেস্টে? না। তো মেইনলি কোন স্ট্রাকচার গুলো বেশি প্রয়োজন হয়, ঠিক কোন ধরনের সেন্টেন্স গুলো অ্যাক্টিভ, কোন ধরনের টেন্স গুলো অ্যাক্টিভলি ইউজ করতে হয়, এইটা আমরা একটু দেখব। অর্থাৎ এই এই কনভারসেশন গুলো অ্যানালাইসিস করতে পারলে আমাদের বেনিফিট কি, যে দুইজন মানুষ যখন কথা বলছে, যখন কমিউনিকেট করছে, তারা কোন ধরনের টেন্স ব্যবহার করছে, কোন ধরনের মডেল ব্যবহার করছে, তাহলে আপনিও যখন কনভারসেশন করবেন, কারোর সাথে কমিউনিকেশন করবেন, আপনাকেও ঠিক এই ধরনের স্ট্রাকচারই বেশি ব্যবহার করতে হবে। তখন কি হবে, আপনার জন্য কথা বলা অনেক সহজ হয়ে যাবে। আমার কিন্তু সমস্ত স্ট্রাকচার যে নিয়ে আসতে হবে, বিষয়টা এরকম না। তো আমার এখানে অনেকগুলো কনভারসেশন আছে, আমি দুই একটা একটু আপনাদের সলভ করে দেখাবো, এটা আপনারা লাস্ট পর্যন্ত থাকলে পাবেন। তো প্রথমত প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো। এই প্যাসিভ ভয়েস নিয়ে আমি কেন কথা বলতে চাচ্ছি, বা প্যাসিভ ভয়েসটা কেন আপনাদেরকে শিখতে হবে, আগে আমি সেইটা বলি। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন। যদি কঠিন লাগে, যদি বুঝতে না পারেন, তারপরেও থাকার চেষ্টা করবেন যদি ইংলিশ শেখার ইচ্ছা থাকে। আমি এতটুকু অনুরোধ করছি, আজকের এই ক্লাসটা থাকবেন, আপনি ব্যর্থ হবেন না। কেন? দেখেন, আহ আমরা অনেকেই মনে করি যে আমি তো টেন্স বুঝি, আমি তো গ্রামার মোটামুটি জানি, আমি মোটামুটি লিখতেও পারি, হ্যাঁ আমি রিডিং একটা প্যাসেজ পড়তেও পারি ভালোভাবে, কিন্তু আমি যখনই স্পিকিং করতে যাই, যখনই কথা বলতে যাই, আমি ইংলিশে কথা বলতে পারি না। আমি একটা সেন্টেন্স বলার পর আরেকটা সেন্টেন্স মুখে নিয়ে আসতে পারি না, আমার শব্দ আসে না। বা বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা, প্রাইমারি লেভেলে ইংলিশে কোনো কিছু বলতে গেলে ব্রেনে কিন্তু আগে বাংলাটা চলে আসে, দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস। তো আপনার ব্রেনে কোনো কিছু বাংলায় চলে আসলে সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে আপনি ইংলিশে বলবেন? আমরা এটা পারি না। এটা না পারার একটা রিজন হচ্ছে এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানা। এই প্যাসিভ ভয়েস অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা হিসাবে কাজ করে এই ল্যাঙ্গুয়েজে কথা বলার ক্ষেত্রে। এটা কেমন, আমরা আগে এখান থেকে একটু দেখি, তারপর আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আপনাদেরকে দিচ্ছি। তো এখানে দেখেন কি বলছে, যে ডেফিনেশনটা বলছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। তাহলে এগুলো মূলত কি? এগুলো হচ্ছে আমাদের মূলত অ্যাক্টিভ ভয়েস। আমরা যখনই সেন্টেন্স তৈরি করি, এই যে এর আগে আমি আপনাদের যত ক্লাস নিয়ে আসছি, টেন্স, মডাল, সেমি মডাল, আমরা এই ধরনের সেন্টেন্স দেখেছি। হ্যাঁ, সে বই পড়ে, সে ছবি এঁকেছিল, তুমি কাজ করেছো। আর প্যাসিভ ভয়েস কি? এখানে সাবজেক্ট অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস কি? সাবজেক্ট নিজে না কাজ না করে, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তাকে প্যাসিভ বলে। যেমন এখানে কয়েকটা বাক্য আছে দেখেন: আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। আমরা সারা জীবন প্যাসিভ এইভাবেই শিখে আসি, সারা জীবন প্যাসিভ এইভাবে দেখে আসি, কিন্তু আমি আজ আপনাদের এটা দেখাবো না। আমরা এই গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ না দেখে প্র্যাকটিক্যালি যাব। এখানে প্যাসিভের অনেক নিয়ম আছে, তাই না? আপনারা অনেকেই দেখেন, অনেকের কাছে এটা কঠিন মনে হয়,
এখানে বলছে যে প্যাসিভের ক্ষেত্রে টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এখন এই ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি, এইটাই তো মানুষ জানে না, তো সে বুঝবে কি করে বলেন? তো আমরা এইভাবে দেখবো না। এরপর আরো কত কিছু নিয়ম আছে দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, এগুলো আপনারা সব বইতে পাবেন। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে বিভার্ব নিতে হবে, প্রেপোজিশন বাই অথবা উইথ অ্যাট এগুলো বসে, হ্যাঁ, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আরো কত নিয়ম এখানে দেওয়া আছে, অনেক কিছু। কিন্তু এইভাবে না দেখে আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি, আমাদের ডে টু ডে লাইফে যেটা দরকার সেইটা যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা কেমন হয় দেখেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকে একটু আমার এই জায়গাটাতে মনোযোগ দিবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করবেন প্রত্যেকটা বিষয়কে। এখন আমার ক্লাসের লিংক দিতে একটু দেরি হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন না, ইনবক্সে মেসেজ দেন না, স্যার আজকে ক্লাস হবে, ক্লাস কখন শুরু হবে, ক্লাস কখন শুরু হবে, আজকে কি ক্লাস হবে? অনেকে একদম নতুন জয়েন করছে, জানেও না কি হয়। অনেকে বলেন না এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, এই গ্রুপে ইংরেজি ক্লাস কখন হয়। এই যে যে কথাগুলো আমি বললাম না, একটা কথা আপনি ইংলিশে বলেন তো, পারেন কিনা, একটা বাক্য আপনি ট্রান্সলেট করেন তো, যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, এটা ইংরেজি কি বলেন তো, পারবেন? কেউ পারবেন? এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, ক্লাস কখন শুরু হয়, স্যার আজকে কি ক্লাস হবে, স্যার আজকের ক্লাসটা কখন শুরু হবে, একটা বাক্য আপনি ইংলিশে করতে যান, আপনি পারবেন না, আপনি ধরা খেয়ে যাবেন। কেন জানেন? কারণ এই প্রত্যেকটা বাক্য প্যাসিভ রিলেটেড। আমাদের ডে টু ডে লাইফে আমরা হর হামেশা প্রচুর অনেক কথা বাংলায় এই প্যাসিভ মেনটেন করে বলে থাকি, বাট ইংলিশে প্যাসিভের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। কেমন? আমি এখন কয়েকটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের দিব, দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমি আপনাদের ক্লাস নিব, বা আমার পেইড কোর্সের যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি যখন ক্লাস নেই, তখন তাদেরকে এইভাবে আমি নোটিশ দিই। মনে করেন যে আমি আপনাদের আজ রাত 10টায় ক্লাস নিব, তাহলে ইংলিশ কি? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. কথাটা বুঝবেন, কি লিখলাম আমি? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব। বলেন তো কি বললাম? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. তাহলে আমি যদি এখন আপনাদের বলি এটা কোন টেন্স, আপনারা কি বলবেন যারা টেন্স চেনেন? এটা প্রেজেন্ট, সরি, ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে উইল প্লাস টেক ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কিন্তু এই কথাটাকে এইভাবে না বলে, কথাটা মনোযোগ দিয়ে বলছেন, আমি যদি একটু ঘুরায় বলি, মনে করেন আমার এই গ্রুপে আমি ছাড়া আরো অনেক অ্যাডমিন আছে, এখন আমি ক্লাস না নিয়ে অন্য একজনকে দিয়েও আমি ক্লাস নেওয়াতে পারি, বা অন্য একজন যদি মেসেজ দেয় এইভাবে যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, বলেন তো কি বললাম? এই ধরনের কথা আমরা বলি না, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। এখন ইংলিশ কি হবে দেখেন, ইংলিশ এরকম হবে যে ইওর ক্লাস উইল বি টেকেন, উইল বি টেকেন অ্যাট 10 p.m. ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. অর্থাৎ কে নিবে, কোন টিচার নিবে, সেটা বলা হচ্ছে না, সেটাকে মেনশন করা হচ্ছে না। কথাটা বোঝেন, কে নিবে বা কোন টিচার নিবে সেইটা বলা হচ্ছে না, বা সেইটাকে মেনশন করা হচ্ছে না, জাস্ট ক্লাসটার উপর ফোকাস করা হচ্ছে। তো ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? না, কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা হবে, বাট কে নিবে অর্থাৎ অ্যাক্টিভ যে পার্সন, সেটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে না, নিয়ে আসা হচ্ছে না সাবজেক্টকে, যে আপনাদের ক্লাস, ক্লাস তো নিজে নিজে হয় না, অর্থাৎ এই সাবজেক্টটাকে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ অর্থাৎ কাজ করতে পারে না, কাজটা অন্য কারো দ্বারা হবে, যার দ্বারা হবে তাকে এখানে মেনশন করা থাকতেও পারে নাও পারে, এখানে নেই। সো উইল বি টেকেন, এই যে উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3, এটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ যে উইল প্লাস ভি1 এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ, উইল বি প্লাস ভি3 এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এটা কেন হলো? সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ থাকার কারণে। অর্থাৎ কথাটা মনে রাখবেন, আমাদের ইংলিশে আমি যেটা বলি, আমাদের যে আহ 12টা টেন্সের স্ট্রাকচার, 18টা মডাল সেমি মডালের স্ট্রাকচার, হ্যাঁ, 12টা টেন্স, 18টা মডাল সেমি মডাল, প্রত্যেকটা স্ট্রাকচারেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে, প্রত্যেকটা স্ট্রাকচারেরই প্যাসিভ স্ট্রাকচার আছে। এই প্যাসিভ আমাদের চিনতে হবে। এই প্যাসিভ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা দখল করে আছে, এটা আমাদের ভাবতে হবে। সেটা কেমন আমি আবারও বলি, ওই যে কথাটা বললাম না, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. এখন আপনি আমাকে কোশ্চেন করছেন, স্যার আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, বা আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, বলতে পারেন ইংরেজি কি? একজন বলার চেষ্টা করে দেখেন।
আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? যে কোনো একজন বলেন তো, আপনাদের আমি আনমিউট করে দিচ্ছি। যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এটার ইংলিশ কি? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট। একজন বলেন তো এটার ইংলিশ কি, এই বাক্যটা। আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে বা কখন নেওয়া হবে? Second. না, হয়নি। আর কেউ বলতে পারবেন? When will be taken our classes? When will be taken our class? না, হয়নি। When will be taken our next class? When হয়নি। will be taken? না, when will be taken না, হয়নি। They will take care in our class. Our class. এই আমি কারো কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইনি। তো দেখেন, কারো কাছ থেকে আমি কারেক্ট অ্যান্সার পাইনি। এটা আমি একটা ক্লাস নিয়েছিলাম অফলাইনে, একটা ইংলিশ অলিম্পিয়াডে, 1200 স্টুডেন্ট ছিল, 53 জন টিচার ছিল। সেখানে তারাও একজনও বলতে পারেনি। 1200 স্টুডেন্ট একজনও বলতে পারেনি, 53 জন টিচার একজনও বলতে পারেনি যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে এটার ইংলিশ কি। তাহলে ক্যান ইউ ইমাজিন দ্যাট আমরা কতটা দুর্বল বেসিক, এবং জাস্ট এটা কেন হয়? ল্যাক অফ প্র্যাকটিস, প্র্যাকটিসের অভাব। এই বাক্যটার ইংলিশ হচ্ছে এরকম যে ওয়েন উইল, কথাটা বোঝেন, ওয়েন উইল আওয়ার ক্লাস, অর্থাৎ উইল বি না, ওয়েন উইল আওয়ার ক্লাস, এর পরে গিয়ে বি, এরপরে ভার্ব টেকেন। অথবা আপনি যদি বলেন কখন শুরু হবে, তাহলে বিগান, BEGUN, অথবা স্টার্টেড, STARTED। When will our class be taken? When will our class be begun? When will our class be started? Student, অর্থাৎ আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এটার ইংলিশ কি? When will our class be taken today? When will our class be taken today? কতজন এটা বাংলায় ভেবে ইনস্ট্যান্ট ইংলিশে বলতে পারে বলেন? এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এগুলো বলছি, এগুলো লিখছি? লিখিনি। এইটাই হচ্ছে মূলত ডিরেক্ট প্যাসিভ। এইটা আমরা জানি না, এটা আমাদের প্র্যাকটিসে নেই, তাই ইংলিশে কথা বলতে পারি না। আমরা ইংলিশের, আমরা প্যাসিভ বলতে কি জানি? আমি যদি আপনাকে বলি প্যাসিভ ভয়েস জানেন, প্রত্যেকেই বলবেন জানি। আপনি যে কোনো জায়গায় ইংলিশ কোর্স কোর্স করতে যান, প্রত্যেকটা টিচার আপনাকে প্যাসিভ ভয়েসের ব্যবহার শেখাবে, প্রত্যেকটা টিচার। কারণ সবাই জানে এটা একটা টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কিভাবে শেখায়? এই যে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এখন এটার প্যাসিভ করেন তো, আ লেটার ইজ রিটেন, আ লেটার ইজ WRITTEN, রিটেন বাই হিম। এই হচ্ছে আমার প্যাসিভ। এইভাবে দেখালে প্রত্যেকে বুঝতে পারবে। বাট এটা তো ট্রান্সফর্ম করা, এটা তো ট্রান্সফরমেশন। ক্লাস 6 7 8 9 10 এর গ্রামারে এগুলো ব্যবহৃত হয়। কিন্তু আমার তো ট্রান্সফরমেশন না, আমার প্যাসিভটা লাগবে কমিউনিকেশনের জন্য, কনভারসেশনের জন্য। আগে প্যাসিভের সেন্সটা বোঝেন, যে ঠিক কোন ধরনের সেন্টেন্স প্যাসিভ হয়ে থাকে, আগে এটা একটু বোঝেন। আমি মনে করেন আপনাদের এখন ক্লাস নিচ্ছি, এখন আমি আমার অফিসে বসে আছি, আমার বাসায় যে বেডরুমটা আছে সেটা পরিষ্কার করা দরকার। এখন আমার বাসায় আমার আম্মু আছে, আমি আমার আম্মুকে ফোন দিলাম। আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। তো আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলছি যে মা, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার বেডরুমটা তো পরিষ্কার করার দরকার ছিল। রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? প্র্যাকটিক্যালি বোঝেন বিষয়টা কেমন। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে, গিয়েছে, থেকেছে, হ্যাঁ। তাহলে এটার ইংলিশটা কেমন জানেন? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? বলেন তো আমি কি বললাম? আমার মাকে ফোন করে কি বললাম, যে মাদার, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? এখন এটা কি প্যাসিভ? না, এটা কিন্তু প্যাসিভ না। এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, রহিমা করেছে কিনা, সাবজেক্ট অ্যাক্টিভ, এটা প্যাসিভ না। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের সেন্টেন্স। কিন্তু একটা বিষয় ভাবেন, আমি যে আমার মাকে কলটা দিলাম, কলটা কেন দিলাম? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি, নাকি আমার ঘরটা পরিষ্কার করেছে কিনা সেইটা জানার জন্য কল দিয়েছি? আমার এই রহিমা আর ঘর, এই দুইটা বিষয়ের মধ্যে আমার কাছে গুরুত্ব কোন জিনিসটা পাবে, আমার দরকার কোন জিনিসটা, ঘর না রহিমা? আগে এটা বলছেন। ঘর, ঘর কি ইনঅ্যাক্টিভ? ঘর কি নিজে নিজে পরিষ্কার হতে পারে না? রহিমা কি অ্যাক্টিভ? রহিমা কাজ করতে পারে। তাহলে আমি মাকে বললাম যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, এটা এটা অ্যাক্টিভ। কিন্তু কথাটা এইভাবে না বলে, কথাটা আমি যদি একটু ঘুরায় বলি, আমি যদি এইভাবে একটা কথা বলি আমার মাকে কল দিয়ে, যে মা, আমার তো ঘরটা পরিষ্কার করা দরকার ছিল, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? আমরা এভাবে কথা বলতে পারি না?
যে আমার বেডরুমটা কি পরিষ্কার করা হয়েছে, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আমার লাগবে কোনটা, রহিমা, না, আমার ঘর পরিষ্কার হলো কিনা সেইটা জানা লাগবে। তো সেটা যে করে করুক, সে আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে, আমার কাজের মেয়েটাও করতে পারে, একজন করলে হলো। আমার দরকার এইটা জানা যে আমার ঘর পরিষ্কার হলো কিনা। অর্থাৎ কে করলো বা না করলো তার উপর ফোকাস না দিয়ে আমি যদি ওই ঘরের উপর ফোকাস দেই, ঘরটাকে সাবজেক্টে আনি, তখন ইংলিশটা কেমন হয়। অর্থাৎ আমি যদি কথাটা এইভাবে বলি, আমার মাকে কল দিয়ে বলছি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, তাহলে কি হবে? হ্যাজ দ্য রুম, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। বলেন তো কি বললাম? হ্যাজ দ্য রুম বিন ক্লিন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ আমি এটাকে অ্যাফার্মেটিভ করি, তাহলে বুঝতে পারবেন। মনে করেন আমার মা এই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে কি হবে? যে রহিমা হ্যাজ ক্লিন, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। এটা, এই দুটোই কিন্তু অ্যাক্টিভ, একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর হ্যাজ দ্য রুম বিন ক্লিন, এটা প্যাসিভ, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে। এখন আমার মা বলছে হ্যাঁ, তোমার ঘরটা পরিষ্কার করা হয়েছে। দ্য রুম, দ্য রুম, অথবা আপনি বলতে পারেন ইয়োর রুম, হ্যাঁ, হ্যাজ বিন ক্লিন, হ্যাজ বিন ক্লিন। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, আর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, বিন প্লাস ভি থ্রি। অর্থাৎ প্রত্যেকটা টেন্সেরই প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। তো এই বিন প্লাস ভি থ্রিটা আমি কখন বসালাম? যখন আমার সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? রুমের কি হাত পা আছে? নেই। তখন আমার এটা প্যাসিভ। অনেকে আছেন না বাইরের কান্ট্রিতে থাকেন, এখন মনে করেন বাইরের দেশে অনেক টাকা পয়সা ইনকাম করছেন, করে বাংলাদেশে বাড়ি তৈরি করছেন। তো আপনার বাড়ি কন্ট্রাক্টে দেওয়া আছে, তো আপনি কল দিলেন, কি কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কি করা হয়েছে, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, হ্যাঁ, এই যে কথাগুলো আমরা বলি না, ঘরে কি রং করা হয়েছে, হ্যাঁ, বাড়িটা কি কমপ্লিট হয়েছে, এই সবগুলো কথাই প্যাসিভ ভয়েস। আপনি একটা কথা ইংলিশে বলতে যান, আপনি পারবেন না, বিশ্বাস করেন পারবেন না। কারণ আমরা প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানি না। আমরা প্যাসিভ এইভাবেই শিখি, ওই যে একটা দেখাইছিলাম না, যে হি রাইটস আ লেটার আর লেটার ইজ রিটেন বাই হিম। কিন্তু প্যাসিভের যে এই যে বড় একটা ব্যবহার, এবং প্র্যাকটিক্যাল স্পিকিং এবং রাইটিং এ এই প্যাসিভ অনেক বড় একটা জায়গা দখল করে থাকে, প্র্যাকটিক্যাল প্যাসিভ, যেটা আমরা বুঝে পারি না। এই জন্য আমরা সেন্টেন্স দেখলে সাবজেক্ট খুঁজে পাই না। আমরা মনে করি আমি তো টেন্স বুঝি, সবই বুঝি, তারপরেও কেন এই ধরনের সেন্টেন্স আমি ট্রান্সলেট করতে পারছি না, বা এই ধরনের কথাগুলো আমার মুখে আসতেছে কেন আমি বলতে পারতেছি না। এর মেইন রিজন এইটার প্র্যাকটিক্যাল ব্যবহার না জানা। আপনি শহরে থাকেন, একটা জায়গায় জব করেন, বা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ঈদের ছুটিতে আপনি গ্রামে আসলেন, গ্রামে এসে দেখছেন আপনাদের গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করেছে। আপনার বন্ধুকে আপনি ডেকে বলছেন, নামাজ পড়তে গেলেন দুইজন একসাথে, তো আপনার বন্ধুকে বলছেন বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস, হ্যাঁ, এটা তো খুব সুন্দর একটা মসজিদ। তো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে? আপনি দেখছেন কি মসজিদ, কারা তৈরি করেছে এটা কি আপনার জানা দরকার? না। আপনার দরকার কি, আপনার আগ্রহটা কি, ওই মসজিদের মিস্ত্রি কারা তাদেরকে দেখার, তাদেরকে জানার, নাকি ওই মসজিদটা সম্পর্কে জানার? মসজিদ, মসজিদের কি হাত পা আছে? মসজিদ কি কোনো কিছু করতে পারে, চলতে পারে? ওটা তো ইনঅ্যাক্টিভ থিংস, বস্তু। তো আমি যদি বলি যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, আমার বন্ধুকে বললাম যে বন্ধু খুব সুন্দর একটা মসজিদ, এটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে, ইংলিশ বলতে পারেন? ভেবে দেখেন, আপনি পারবেন না। কেন জানেন? এটা প্যাসিভ ভয়েস। এ দেখেন, ইংলিশটা এরকম, ওয়েন, দেখেন, ওয়েন, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। দেখছেন কি, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। আমার বন্ধু যদি বলে মসজিদটা কিছুদিন আগে তৈরি করা হয়েছে, বা 1 মাস আগে তৈরি করা হয়েছে, তাহলে কি হতে পারে? দ্য মস হ্যাজ বিন বিল্ট, দ্য মস হ্যাজ বিন বিল্ট 2 মান্থ এগো, ট্রুমা একদম। So, এইভাবে সে কথাটা বলবো। So, বোঝার চেষ্টা করেন এই যে বিষয়গুলো, এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো আপনাকে নিতে হবে। আমি যদি বলতাম মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তখন ইংলিশ কি হতো জানেন? তখন ইংলিশটা এরকম হতো যে ওয়েন ওয়াজ দ্য মস বিল্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য মস ওয়াজ বিল্ট, এরপর একটা টাইমের মেনশন করলেন। এটা প্যাসিভ। প্যাসিভ চিনতে হবে, প্যাসিভ বুঝতে হবে। আপনি বাংলাদেশে আছেন,
আপনি হঠাৎ করে বাইরের একটা কান্ট্রিতে গেলেন, কথাটা বোঝেন? এটা এতটা প্র্যাকটিক্যালি কেউ বলবে না, দেখাবে না। আপনি বইতে অনেক রুলস পাবেন, অনেক স্ট্রাকচার পাবেন, আজকে আমি অ্যাক্টিভ প্যাসিভ শিখবো, বাট প্যাসিভ জিনিসটা মূলত কি এইটাই তো আমরা বুঝি না। প্র্যাকটিক্যাল সেন্সটাই তো বুঝি না, এটা বুঝতে হবে। আপনি বাংলাদেশে থাকেন, হঠাৎ করে আপনি বাইরের একটা কান্ট্রিতে গেলেন, ইংল্যান্ডে গিয়ে আপনার কিছু কেনাকাটা করা দরকার, ফর এক্সাম্পল আপনি মাছ কিনবেন। এখন আপনি ওই দেশের নেটিভস কাউকে জিজ্ঞাসা করছেন, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। আপনি বলছেন একজনকে, এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আপনি একটা জায়গায় গেলেন, গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন ওই দেশের নেটিভস কাউকে, যে কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? ইংলিশ কি বলেন তো? একজন করেন তো এই বাক্যটা ইংরেজি কি? আপনি একটা অনুষ্ঠানের জন্য ফুল কিনবেন, আপনি ঢাকা শহরে থাকেন, ফুলের একটা আলাদা মার্কেট আছে না, ফুল মার্কেট, যে প্রত্যেকটা শহরে ফুলের দোকানগুলো এক জায়গায় থাকে, সুন্দর সুন্দর করে ফুলের বুকে বা ফুলগুলো সাজানো থাকে। তো আপনি জানেন না ফুল কোথায় বিক্রি হয়, একজনকে জিজ্ঞাসা করছেন যে এই বাজারে ফুল বিক্রি হয় কোথায়, আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স, আমার কিছু ফুল কেনা দরকার, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় বলতে পারবেন? ইংলিশ কি? বাক্যগুলো দেখে খুবই সরল মনে হচ্ছে, খুবই সিম্পল মনে হচ্ছে। ইভেন এই বাক্যগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলার বিভিন্ন কনভারসেশনে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি। ইংলিশে করতে যান আপনি পারবেন না, কারণ কি? এটা প্যাসিভ। তাহলে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয়, ইংলিশ কি? ওয়ার, দেখেন, ওয়ার আর ফ্লাওয়ার্স, ওয়ার আর, ওয়ার আর ফ্লাওয়ার্স সোল্ড, ওয়ার আর ফ্লাওয়ার্স সোল্ড, দেখেন, ইন দিস মার্কেট। বলেন তো আমি কি বললাম? ওয়ার আর ফ্লাওয়ার সোল্ড ইন দিস মার্কেট, অর্থাৎ কোথায় ফুল বিক্রি হয় এই বাজারে। তাহলে ওয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ওয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট। আর প্লাস সোল্ড, আমরা মনে করি অ্যাম ইজ আর থাকলে ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা প্যাসিভ। কিসের প্যাসিভ? অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি জানেন? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3, সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল সোল্ড। তাহলে বাংলাটা কিন্তু খুব সহজ, তাই না? এবং এই ধরনের বাংলা আপনি নিজে বলেন, আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি না আমাদের বিভিন্ন কনভারসেশনে। আমি একজনকে জিজ্ঞাসা করছি, ভাই কোথায় ফুল বিক্রি হয় এই বাজারে, আমার কিছু ফুল কেনা দরকার। আমি কিন্তু এটা বলছি না কারা ফুল বিক্রি করে, এটা সহজ, হু সেল ফ্লাওয়ার্স, কারা ফুল বিক্রি করে, হু সেল ফ্লাওয়ার্স। হ্যাঁ, কিন্তু আমার দরকার কি? ফুল, ফুলের বিক্রেতাকে কি আমার দরকার? ফুল দরকার। তো ফুল জিনিসটা কোথায় পাওয়া যায়? ফুল কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? তো ফুল কোথায় পাওয়া যায় আমি সেইটা বলছি, তখন আমাকে এই প্যাসিভ ব্যবহার করতে হচ্ছে। তো এই যে বাক্যটা, ওয়ার আর ফ্লাওয়ার সোল্ড ইন দিস মার্কেট, এটা ইনস্ট্যান্টলি কতজন বলতে পারে বাংলায় ভেবে? আমরা কিন্তু বলতে পারি না। কেন পারি না? কারণ এটার প্রতি আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা নেই, এটা করতে হবে। আপনাদের প্যাসিভ শেখার দরকার নেই, অ্যাটলিস্ট এই জিনিসটা কি বুঝতে পারছেন প্যাসিভের গুরুত্ব কতটা? এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আবারও বলছি, স্পোকেন ইংলিশ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, এই প্যাসিভ ভয়েস অর্থাৎ প্র্যাকটিক্যাল প্যাসিভ ভয়েস অনেক বড় একটা জায়গা নিয়ে থাকে। এবং আমাদের স্পিকিং বা রাইটিং এর ক্ষেত্রে, যখন আমরা ইংলিশে দুর্বল থাকি, আমরা কথা বলতে পারি না, এই প্যাসিভ ভয়েসই অনেক বড় একটা ব্যারিয়ার, বাধা হিসাবে কাজ করে। এটা কি অ্যাটলিস্ট ইমাজিন করতে পারছেন বা বুঝতে পারছেন? আমি এই পর্যন্ত যে কয়টা এক্সাম্পল দিলাম সেইটা থেকে বুঝতে পারছেন যেটা বললাম? হ্যাঁ, আমরা আমরা প্যাসিভের আমরা আমরা প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কেউ করি না। আমরা ওই বাই হিম, বাই হার, বাই মি, হ্যাঁ, এইভাবেই প্যাসিভ শিখি। আমরা সব দিন এইটাই পড়ি যে আই প্লে ফুটবল, হি ইটস রাইস, হ্যাঁ, শি ড্রাইভস এ কার, শি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ শি ড্রাইভ আ কার, ডাজেন্ট শি ড্রাইভ আ কার। কিন্তু এই যে প্যাসিভ ভয়েসও যে আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন, স্পিকিং, রাইটিং এ অনেক বড় একটা জায়গা নিয়ে থাকে, আমরা বুঝি না। আমরা বাংলায় ভাবি, এই জন্য অনেকেই বলতে পারে আমি টেন্স পারি, টেন্স জানি, তারপরেও আমি কেমন সাবজেক্ট ধরতে পারতেছি না, আমি কেমন একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারছি না, আমার মনে একটা সেন্টেন্স আসলে সেটাকে ইনস্ট্যান্ট ইংলিশে বলতে পারছি না। এটা বলতে না পারার মেইন রিজন, আপনি প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানেন না, প্যাসিভ প্র্যাকটিস করেননি। আর আপনি যখন ওই একটা সেন্টেন্স দেখতেছেন বাংলায়, বা যে যে ধরনের কথা আপনি বলতে চাচ্ছেন, ওই কথাটা ভেবে আপনি তো নিজে বুঝতে পারছেন না যে ওই জিনিসটা প্যাসিভ। আপনি তো নিজেই জানেন না যে এটা প্যাসিভ, আপনি তো নিজেই জানেন না যে আমার প্যাসিভ সম্পর্কে অজ্ঞতা আছে, প্যাসিভ আমি জানি না, এটা তো আপনি আপনি নিজেই জানেন না যে প্যাসিভ বড় একটা জায়গা দখল করে আছে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম।
এটা ধরতে হয়, এটা ফাইন্ড আউট করতে হবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, আপনারা যারা রেগুলার ক্লাস করতেন, আমি কিন্তু অলওয়েজ এই বিষয়গুলোই ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা পারি না কেন, না পারার মেইন রিজনটা কি। আমি একদম এই ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকেই কথা বলি, প্রত্যেকটা বিষয় আমি প্র্যাকটিক্যালি দেখাই। যারা পেইড কোর্সে আসবেন, এই প্যাসিভের উপর অনেক ভালো ভালো কয়েকটা ক্লাস আছে, অনেকগুলো খুব সুন্দর সুন্দর ক্লাস আছে প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে, আমি দেখাবো আপনাদের। আচ্ছা, তো এখন আপনারা দেখেন তাহলে, আমি আপনাদের যে কথাটা বললাম, আমাদের যে টেন্স, মডাল, সেমি মডাল, এদের প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, সেটা আমাকে একটু দেখতে হবে। আমি 1 মিনিট একটু এগুলো নিয়ে কথা বলবো, একটু সময় দিবেন, তারপরে আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখব। এই প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলো দেখার পরে আমি আপনাদের নিউজ পেপার রিলেটেড কিছু সেন্টেন্স দেখাবো, যেগুলো সত্যিকার অর্থে আমাদের দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে গেলে। জাস্ট আমাকে একটু সময় দিন, আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়, আপনারা আজকের এই ক্লাসটা করে যান, বিগত 4টা ক্লাসের থেকে অনেক বেশি ইফেক্টিভ একটা ক্লাস হবে আজকে। কারণ এটা না জানলে ইংলিশে প্রফেশনাল হওয়া যায় না। এই জায়গাটায় ল্যাক থাকার কারণে আমরা অনেকেই মনে করি যে সবকিছু জানা সত্ত্বেও কেন পারি না, কারণ আমি তো নিজেও জানি না যে আমার এই জায়গায় ল্যাক আছে। তো দেখেন, প্যাসিভের যে স্ট্রাকচারটা, আমাদের টেন্স এবং এই প্যাসিভ আলাদাভাবে বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি ফুটবল খেলি, ইংরেজি কি? আই প্লে ফুটবল। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন ফুটবল ইজ প্লেড বাই মি, বাংলা অর্থটা কি? ফুটবল খেলা হয় আমার দ্বারা। অ্যামিজার কোথায় বসায়? আমরা কন্টিনিউয়াস টেন্স গুলোতে অ্যামিজার বসাই, কোথায় বসাই? কন্টিনিউয়াস টেন্সে। তারপরে ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু যদি দেখেন অ্যামিজারের পরে আইএনজি না বসে ভার্বের V3 পাস্ট পার্টিসিপল বসতেছে, V3 কোথায় বসে? পারফেক্ট টেন্স গুলোতে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এদের পরে V3 বসে। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে যে টেন্সই হোক না কেন, সেটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল বাই V3 ফর্মে থাকে। হ্যাঁ। এবং এই যে ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয় আমার দ্বারা, কেন এই যে ইজ প্লেড লেখা? কারণ সাবজেক্ট কে? ফুটবল। ফুটবল কি নিজে নিজে শুরু হতে পারে? ফুটবলের কি হাত পা আছে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়, অর্থাৎ ফুটবল তো নিজে চলতে পারে না। এই জন্য এটা প্যাসিভ। মানে প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে। কেমন জানেন? একটা গল্প দিব প্র্যাকটিক্যাল। আমাদের আহ বিভিন্ন জায়গায়, আমাদের উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম অঞ্চলের দিকে বেশি হয়, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয় না? মাইকে ঘোষণা করে না গ্রাম দিয়ে? মনে করেন একটা উপজেলার মাঠে খেলা হবে একটা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, বা একটা ইউনিয়ন পরিষদে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, বা একটা ক্লাব, একটা অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, যাই হোক না কেন, একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এখন ওই যে গ্রাম দিয়ে মাইকিং করে বেড়ায় না, কথাগুলো বোঝেন, একটু দরকার এটা। বলে না যে সুখবর, 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 এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়ে, আপনারা প্রত্যেকেই উক্ত খেলায় আমন্ত্রিত। এরকম ভাবে মাইকিং করে না? আপনারা শুনছেন না যারা গ্রামের দিকে থাকে, যে সুখবর, 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 এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এই মাঠে, একটা মাঠের নাম বললো, একটা এলাকার নাম বললো। হ্যাঁ, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়, বলে না এরকম? আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত। এই একটা সেন্টেন্স আপনি ট্রান্সলেট করেন তো ইংলিশে, পারবেন না। কারণ এই সবগুলোই প্যাসিভ ভয়েসের। কি বললাম বলেন তো? সবই প্যাসিভ ভয়েসের। কেমন জানেন? এই দেখেন, আমি যদি বলি এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, ইংলিশ কি? আ গ্রেট ফুটবল ম্যাচ হ্যাজ বিন, দেখেন প্রেজেন্ট পারফেক্ট, আয়োজন করা হয়েছে, হ্যাজ বিন অ্যারেঞ্জড। আ গ্রেট ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায়। দেখেন, দ্য ফুটবল ম্যাচ উইল বি played বা will be held, you can say that, for থেকে held, will be held at 4 p.m. in the afternoon, at 4 p.m. today, আফটারনুন আর লেখা লাগবে না, টুডে। হ্যাঁ, আজ বিকাল 4টায় খেলাটা অনুষ্ঠিত হবে, আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত। এটার ইংলিশ কি জানেন? ইউ অল আর ইনভাইটেড। দেখেন, প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ, প্রত্যেকটাই। তাহলে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার যদি আপনি না জানেন,
ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি ইংলিশে কতটা দুর্বল থেকে যাবেন ভাবতে পারেন? আমরা কখনো এইভাবে দেখি? আমরা দেখি কি, ওই যেটা বললাম, আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এবার কি আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে এই প্যাসিভের গুরুত্ব কতটা, বা প্যাসিভ আমাদের সত্যিকার অর্থেই শেখা লাগবে? দেখেন আমি যা বলতে যাচ্ছি সেখানেই প্যাসিভের ব্যবহার, সেখানেই প্যাসিভের ব্যবহার। তো প্যাসিভ, তো প্যাসিভ আমাদের প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটা হচ্ছে মেইন কথা। এটা যদি না শেখেন, আমরা অনেকেই মনে করি আমি সব পারি তারপরেও কোনো ইংরেজিতে কথা বলতে পারি না। এই জায়গাটায় আপনার প্রপার কনসেপ্ট নেই, তাই পারেন না। এটা যদি বড় কোনো টিচারের কাছে যান, অনেকেই অনেক এডুকেটেড পার্সন আছে না, যারা অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করে বা পড়াশোনা করায়, ইংলিশে কথা বলতে চায়, কথা বলা শিখতে চায়, তারা পারে না। আমার কাছে পড়ে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করে, বড় স্যার আমি বড় বড় একটা পজিশনে আছি এখানে, আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি একটু কথা বলা শিখবো। সে বিসিএস ক্যাডার, সে কথা বলতে পারে না। সে কেন কথা বলা শিখবে? কারণ সে কখনো প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা দেখেনি। সে সব দিন ওই গ্রামেটিক্যাল অ্যাপ্রোচে দেখে গেছে, সব পরীক্ষায় পাশ করে গেছে, ভালো একটা পজিশনে গেছে। কিন্তু এখন যখন একটা এলিট এনভায়রনমেন্টে সে যায়, একটা আহ, মানে ন্যাচারালি সে ইংলিশে স্পিকিং করতে চায়, সে পারে না। সে আমাকে কি বলে জানেন? স্যার আমার আসল নামটা ব্যবহার করবেন না, আমার ছদ্মনাম ব্যবহার করে ডাকবেন। সে আমাকে একটা ছদ্মনাম দিয়েছে, কারণ সে এই বয়সে এই পজিশনে গিয়ে সে ইংলিশ শিখতে লজ্জা পায়। যে তার তো একটা মান সম্মান আছে, সবার সামনে আমার আসল পরিচয়টা দিলে, নামটা দিলে, এটা তো হয় না। তো সে তার ছদ্মনাম ব্যবহার করে ক্লাস করে। তাহলে বোঝেন একটা মানুষ নিজের ভিতরে কতটা হীনমন্যতায় ভোগে শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজ ল্যাক থাকার কারণে। আপনারাও এটা ইমাজিন করতে পারছেন, নাহলে তো আপনারা এই ক্লাস এখন জয়েন করতেন না। তো এই জন্য বলছি, এগুলো শিখতে হবে। তো দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই প্লেড ফুটবল, এটার প্যাসিভ কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ফুটবল ওয়াজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা, ফুটবল খেলা হয়েছিল। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। অর্থাৎ ফুটবল খেলা হবে, আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি। হ্যাঁ, তাহলে এই বাই মি বাই হিম এগুলোর ব্যবহার আমরা করব না। একটা জিনিস মনোযোগ দিয়ে বোঝেন, আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বা শ্যাল বি উইল বি অ্যাক্টিভের কন্টিনিউয়াস টেন্সগুলোতে বসাই, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি বা উইল বি ইনডিফিনিট টেন্সেই বসবে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। জাস্ট এতটুকু মনে রাখলেই হয়। আর কন্টিনিউয়াস টেন্সগুলোতে আমাদের এই যে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম, আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। এইভাবে হচ্ছে। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কি হয় জানেন? এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার বা উইল বি এর পরে একটা বিং যুক্ত হয়, BEING, বিং। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি হবে। অর্থাৎ ফুটবল ইজ বিং প্লেড, বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। জাস্ট একটা বিং। তাহলে ইনডিফিনিট টেন্স গুলোর প্যাসিভ কি? অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি প্লাস ভি থ্রি। কন্টিনিউয়াস টেন্স অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, বিং প্লাস ভি থ্রি। খুবই সিম্পল, প্যাসিভের স্ট্রাকচার কঠিন না। পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, বা ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ, পাস্ট পারফেক্ট হলে হ্যাড প্লাস ভি থ্রি, অ্যাক্টিভে ভি থ্রি। প্যাসিভে হচ্ছে একটা বিন যুক্ত হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। এটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ। আবার মডালের ক্ষেত্রে এই যে ক্যান, কুড, মে, মাইট, এরপরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এটার প্যাসিভ যখন করা হয় ফুটবল ক্যান বি প্লেড। অর্থাৎ মডালের প্যাসিভটা কিভাবে হয়? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি বসবে, বি প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা জাস্ট একদিন দেখলেই এটা ক্লিয়ার হয়ে যায়, একবারে এটা কভার করা সম্ভব, পসিবল। ঠিক আছে, এটা করতে হবে। এইবার দেখেন এখানে কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স আছে, এগুলো আপনাদের একটু ট্রান্সলেট করা শিখতে হবে। এগুলো আপনারা কিভাবে ট্রান্সলেট করবেন? যেমন দেখেন, এখানে একটা বাক্য দেওয়া আছে, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এখন এটা ইংলিশে কি হবে? কি লেখা আছে? বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এই জায়গাটা। Wait, এই যে বাক্যটা দেখছেন, এই বাক্যের সাবজেক্ট কে? বিড়াল। এখন এটা প্যাসিভ কেন? আমি কেন বলছি যে এটা প্যাসিভ? এর মেইন রিজন হচ্ছে এই বিড়াল কিন্তু কোনো কাজ করতেছে না, এই বিড়ালটা ইনঅ্যাক্টিভ। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে দেখছেন যে রাস্তার পাশে
একটা বিড়াল মরে পড়ে আছে, এবং বিড়ালটাকে দেখে আপনার মনে হচ্ছে যে এটাকে কেউ একজন মেরে ফেলছে, কেউ একজন লাঠি দিয়ে বাড়ি দিয়ে মারছে। কিন্তু কে মারছে, অর্থাৎ কাজটা যার দ্বারা হয়েছে, হত্যা যে করেছে, সে তো এখানে নেই। সেখানে জাস্ট একটা মরা বিড়াল পড়ে আছে। অর্থাৎ সাবজেক্ট আমার কি, সাবজেক্ট হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এটা কোন টেন্স, বাংলা দেখে আবার টেন্স আইডেন্টিফাই করতে হবে। হয়েছিল, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি3। অর্থাৎ এটার ইংলিশ হচ্ছে দ্য খ্যাট, দ্য খ্যাট ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। দ্য খ্যাট ওয়াজ কিল্ড, দ্য খ্যাট ওয়াজ কিল, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। পরীক্ষার সময় মতো হয়েছিল। দেখেন এটা প্যাসিভ কেন, আগে এই জিনিসটা বোঝেন। আমরা কিন্তু প্যাসিভের সেন্সটাই বুঝি না। প্যাসিভ কেন? পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল। সাবজেক্টটা কি? পরীক্ষা। এখন পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষা কি নিজে নিজে শেষ হতে পারে? পরীক্ষার কি কোনো হাত পা আছে? পরীক্ষার বোর্ডে যারা থাকে, তার কন্ট্রোলে যারা থাকে, দায়িত্বে যারা থাকে, তারা এগুলো নেয়। তাহলে সাবজেক্টটা তো ইনঅ্যাক্টিভ, সাবজেক্টটা কিন্তু নিষ্ক্রিয়। এই জন্য আমাকে কি কি বলতে হবে? দা এক্সাম, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আওয়ার রেজাল্ট, হয়েছে গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টে হয়, বাট এই যে গতকাল আছে না, অতীতের কাজে যদি সার্টেন এরকম টাইমের মেনশন করা থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট না হয় পাস্ট ইনডিফিনিট হয়। তো গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এটাও পাস্ট টেন্স দিয়ে করেন, যে আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। সাবজেক্ট কি? রেজাল্ট। রেজাল্ট কি নিজে নিজে প্রকাশিত হয়? রেজাল্টের দায়িত্বে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, তারা করে। তো তাদের তো আমি চিনি না। আমি কথা বলছি কার উপর ফোকাস করে? রেজাল্টের উপর, দ্যাট ইজ প্যাসিভ। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, এই বাক্যটা ভালোভাবে বোঝেন। এখানে সাবজেক্টটা কি বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রাজু। এখন রাজু কি কোনো কাজ করতেছে? রাজু কিছু করতেছে না, রাজুকে পাঠাবে, অর্থাৎ কাজটা কার দ্বারা হবে? হয় তার ভাই বা তার আব্বু, যে কেউ তাকে পাঠাবে। তো আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, অর্থাৎ এটা ফিউচার টেন্স। তাহলে সাবজেক্ট কে? রাজু। রাজু কিন্তু ইনঅ্যাক্টিভ, রাজু কিছু করতেছে না, এই জন্য এটা প্যাসিভ। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে শ্যাল বা উইল বি প্লাস বি3। রাজু উইল বি সেন্ট টু লন্ডন, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো, টুমোরো। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, তাহলে ইংলিশ কি? রাজু উইল বি সেন্ট, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। হ্যাঁ, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, এই সেন্টেন্সটা বোঝেন। হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে, দিয়েছে, নিয়েছে, এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, আমরা কিন্তু কিছু করতেছি না। মনে করেন আপনি আরো কয়েকজন মানুষের সাথে একটা জায়গায় বসে আছেন। এখন একটা পুলিশ এসে বা কেউ এসে কোনো একটা বিষয় আপনাদেরকে জানিয়েছে, অর্থাৎ কে কাজটা করেছে, কে জানিয়েছে, কাদের দ্বারা কাজটি হয়েছে, এটা কিন্তু মেনশন করা নেই, এটা কিন্তু বলা নেই। জাস্ট বলছে যে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তাহলে ইংলিশ কি হবে? উই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। অর্থাৎ এই যে হ্যাভ বিন প্লাস ভি3, তার মানে এই উইটা ইনঅ্যাক্টিভ। আপনি বিনটা উঠাই দেন তো। মনে করেন আমার এই বিন নেই, আপনি যদি বলেন উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা অর্থ কি জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। অর্থাৎ আপনি তখন অ্যাক্টিভ হয়ে গেছেন, অন্য কাউকে কোন একটা বিষয় জানিয়েছেন। অর্থাৎ উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর মানে হচ্ছে আমরা বিষয়টি, আমরা বিষয়টি জানিয়েছি। আর আমাদেরকে জানানো হয়েছে, এই যে উইটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য আমাকে এখানে বিন বসাতে হচ্ছে। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, অনেকে 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর বলে ফেলবে, বাট না। এই প্যাসিভ রিলেটেড বাক্যে অলওয়েজ যে সাবজেক্ট শুরুতে থাকবে এরকম না। মূলত প্যাসিভ রিলেটেড বাক্যের সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হয় হোয়াট এবং হুম দিয়ে, কি বা কাকে দিয়ে। যেমন কি পালন করা হয়, কোন জিনিসটা? বিজয় দিবস, অর্থাৎ ভিক্টরি ডে। এরপর ইজ অবজার্ভ, অবজার্ভ ইজ প্লাস ভি3, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন
16th December. ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16th December। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। তাহলে কি লিখলাম? ভিক্টরি ডে ইজ অবজার্ভ, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16th December। এইভাবে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। হ্যাঁ, এই যে একটা বাক্য, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। আপনারা এই বাক্যটা করেন তো, জাস্ট কয়েকটা সেন্টেন্স, 5টা ওয়ার্ড, 5টা ওয়ার্ডে একটা সেন্টেন্স করেন তো, সিম্পল। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস উই ডোন্ট ডু দ্যাট। আমরা করতে পারি না এটা, আমরা 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 করি না, আমরা হয় না। এই দেখেন, এটা দুই ভাবে করা যায়। আমি আপনাদেরকে টেন্সের ক্লাসে বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের মিনিং সেম হয়। যেমন এই কথাটাকে এইভাবে বলা যায়, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই কথাটাকে এইভাবে বলা যায় যে দে হ্যাভ নট বিন ইনভাইটেড। যদি প্রেজেন্ট পারফেক্টে করেন এটা এরকম হবে, দে হ্যাভ নট বিন ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। অথবা পাস্ট টেন্সে করলে দে ওয়ার নট ইনভাইটেড, পাস্ট ইনডিফিনিট টেন্সে করলে দে ওয়ার নট ইনভাইটেড। ওকে, সো এই বিষয়গুলো একটু করার চেষ্টা করতে হবে, এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে ফেস করতে হবে। এরকম অনেক সেন্টেন্স আছে, অনেক কনভারসেশন আছে, প্যাসিভ রিলেটেড আলাদা আলাদা টেন্স মেনটেন করে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে এই এই যে স্লাইডটা দেখছেন, এটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস। এবং আমার আমার যে পেইড কোর্স আছে, আমার কথাটা এক মিনিট একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস হচ্ছে এটা, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি যেহেতু প্যাসিভ নিয়ে আলোচনা করছি, তো আমার মনে হচ্ছে যে এই জায়গাটা দেখানো দরকার। এই এই ক্লাসটা আমি পেইড কোর্সে নিয়ে থাকি, তো সেইটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন সেখানে রাইটিং এর ক্লাসগুলো কতটা প্র্যাকটিক্যাল এবং ইফেক্টিভ হয়। এই জায়গাটা যদি দেখেন, এই প্যাসিভটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেখেন এখানে বলছে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স গুরুত্বপূর্ণ, প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশ সেন্টেন্স প্যাসিভ দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু বাস্তবে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, কিন্তু বাস্তবে বা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। বাস্তবে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভের ব্যবহার বেশি। যেমন দেখেন, বলছে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, এই বাক্যটা দেখেন, ইংলিশ কি? দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। কি বলছে? রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। বোঝার চেষ্টা করেন। এরপর বলছে এখানে কে রিপোর্ট তৈরি করেছে তা উল্লেখ নেই, এজন্য বাইয়ের ব্যবহার হয়নি। আরেকটা বাক্য দেখেন, বলছে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং তা ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। অর্থাৎ বাইয়ের ব্যবহার আমার থাকতে পারে, বাট এখানে মূলত কি বলছে, যে প্র্যাকটিক্যাল রাইটিং এ বা ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভে বাই ছাড়াই প্যাসিভের যে ব্যবহার সেটা অনেক বেশি। এবং আমাদের মূলত, আমি আবারও বলছি, এই বাই ছাড়া প্যাসিভের ব্যবহারটা করতে হবে। বাই ছাড়া প্যাসিভের যে ব্যবহার সেইটা আমাদের শিখতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাবো। একটা মিনিট একটু টাইম নিন প্লিজ। আমি কয়েকটা বাক্য দেখাবো যেগুলো নিউজ পেপার রিলেটেড, যেগুলো আমাদের বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকে। যেমন এইখানে একটা বাক্য আছে, এই বাক্যটা আপনারা একটু দেখেন। বলছে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এটাকে আপনি ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন? আমাদের ট্রান্সলেট করতে গেলে সব থেকে বেশি প্রবলেম পড়ি, আমরা বুঝে পারি না সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো। বাট এই ক্লাসটিতে, অর্থাৎ আপনি যদি আমাকে আর অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সময় দিতে পারেন, আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, এই ট্রান্সলেশন নিয়ে আপনাদের আজকের পর থেকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। বাংলাটা কি? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, ইংলিশ কিভাবে করব? মনে রাখবেন,
এক নাম্বার কথা সেটি হচ্ছে প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। তো আগে আমাদের ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? এই যে দেওয়া হচ্ছিল, এই কথাটা হচ্ছে ভার্ব। ভার্ব কোনটা? দেওয়া হচ্ছিল। এইবার সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কিভাবে পাবেন? ওই স্বাধীনতা দিবস? না, আমরা অনেকেই মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না। এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট বের করার জন্য মূলত ভার্বটি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। মনে রাখবেন, অবজেক্টটাই মূলত সাবজেক্ট হয় এই প্যাসিভ রিলেটেড বাক্যে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কোনো বাক্যে একটি অবজেক্টও থাকতে পারে, কোনো বাক্যে দুটিই থাকতে পারে। যদি দুটো থাকে, ব্যক্তি এবং বস্তু, তখন ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়, তাহলে সেন্টেন্সটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ দেওয়া হচ্ছিল, কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। এটা হচ্ছে আমার সাবজেক্ট। হুম দ্বারা প্রশ্ন করে পেয়েছে, এটাকে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক সাবজেক্ট বলে। তাহলে ইংলিশটা কি হবে? দেখেন, বোঝার চেষ্টা করেন। দ্য প্রাইম মিনিস্টার, বোঝেন, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার। এবার দেওয়া হচ্ছিল, ইংলিশ কি? ওয়াজ বিং গিভেন। এটা কেন লিখলাম? এটা বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল, চলছিল, যাচ্ছিল, খাচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন ওই পাস্ট কন্টিনিউয়াস এর আবার প্যাসিভটা কি? ওয়াজ আর বিং প্লাস ভি3। অর্থাৎ একটা কথা বলি, এই সাবজেক্ট যদি কেউ ফাইন্ড আউট করতে পারে, আর সাবজেক্টের পরে ভার্বটা যদি কেউ সঠিক টেন্স বা টাইম মেনটেন করে বসাতে পারে, এক্সটেনশনে অর্থাৎ এই জায়গাটাতে তার যতই ভুল হোক না কেন, সেটা কোনো মেজার মিস্টেক না। এই ভার্বের জায়গাটাতে যদি কেউ ভুল করে, ভার্ব যদি সঠিক টেন্স মেনটেন না করে, সঠিক ফর্ম মেনটেন না করে যদি কেউ বসাতে না পারে, তাহলে তার সমস্ত সেন্টেন্সটাই ভুল। বাট সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি পারফেক্টলি বসাতে পারে, এক্সটেনশনে যাই লিখুক না কেন, সাবজেক্ট আর ভার্ব বসানো মানেই হচ্ছে একটা সেন্টেন্স অলরেডি তার অর্থ দিয়ে দেয়, অলরেডি তার মিনিং দিয়ে দেয়। কিন্তু এই এই জায়গাটাতে ভুল হলে সব ভুল হয়ে যায়। তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, বাংলা কি? প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল কি? গার্ড অফ অনার। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার, এই অনার দেওয়া হচ্ছিল কেন? স্বাধীনতা দিবস উপলক্ষে। অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। টোটাল বাক্যটা কি লিখলাম? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। দেখছেন? এরপর দেখেন আরো একটা বাক্য, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে বাংলায় ভার্বটা আগে ধরেন। ভার্ব বাংলা বাক্যে কোথায় থাকে? লাস্টে। নেওয়া হচ্ছে, চলছে, যাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে না, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রশ্ন করেন ভার্বকে, কি নেওয়া হচ্ছে না? কাকে নেওয়া হচ্ছে না? দুর্নীতিকে? না। বাংলাদেশকে? না। কি? জিনিসটা কি? পদক্ষেপ। অর্থাৎ একসাথেই তিনটা ওয়ার্ড হবে, কোনো কার্যকর পদক্ষেপ, অর্থাৎ নো ইফেক্টিভ স্টেপস। নো ইফেক্টিভ স্টেপস। সাবজেক্ট বসালাম, এবার ভার্ব বসাতে হবে। মনে রাখবেন, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। সঠিক টেন্স মেনটেন করতে হবে। যেহেতু এখানে নো লিখছি, আমার বাক্যটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে। So no effective steps are being are being taken. Take মানে নেওয়া, এর past participle taken। কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। No effective steps are being taken। এইবার কি করব? মনে রাখবেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর যে কোনো বাংলা সেন্টেন্সকে আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যাবেন। বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন। অর্থাৎ নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ, আর বিং টেকেন, নেওয়া হচ্ছে না। এরপর কি? বাংলাদেশে। তাহলে ইন বাংলাদেশ, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, দেশের আগে ইন প্রেপোজিশন বসবে। ইন বাংলাদেশ। এরপর বন্ধে। বন্ধ ইংরেজি কি? ক্লোজ বা স্টপ। টু স্টপ বা টু ক্লোজ, বন্ধে, এই কার এটাকে ইনফিনিটিভ বলে। দুর্নীতি।
তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। দেখছেন কত সহজ না? কিন্তু আমরা এগুলো অনেক ভুল করি, আমরা অনেকেই মনে করি কত কঠিন, কিভাবে করব, কিভাবে পারবো, অনেক কঠিন মনে হবে, বাট না। এই বাক্যটা চেষ্টা করে দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। আমার ইংলিশটা কি হবে? ভার্বটা কি? রপ্তানি হতে থাকবে। তাহলে কোন টেন্স? বাংলায় ভার্ব দেখে টেন্স ধরতে হবে, ফিউচার কন্টিনিউয়াস। এবার কি রপ্তানি হবে, কোন জিনিসটা? গার্মেন্টস এর পণ্য। তাহলে একসাথে বলেন, দ্য প্রোডাক্ট বা দ্য গুডস অফ গার্মেন্টস। দ্য গুডস অফ গার্মেন্টস। এবার কি? রপ্তানি হতে থাকবে। তাহলে উইল বি বিং এক্সপোর্টেড। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। গার্মেন্টস এর পণ্যগুলো রপ্তানি হতে থাকবে। এরপর হচ্ছে বিদেশে, ইংরেজি কি? ইন অ্যাব্রোড। ইন অ্যাব্রোড। এরপর হচ্ছে নিয়মিত, রেগুলারলি। তাহলে কাজটা কি করবেন বলেন তো? সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানো হয়ে গেলে লাস্টের দিক থেকে বাংলা বাক্যে যেগুলো বাকি থাকবে, লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন, তাহলে সেন্টেন্সগুলো কারেক্ট হয়। এখানে দেখেন অনেক বড় একটা বাক্য আছে। এই ধরনের বাক্য দেখলে আমরা ভয় পাই। আমরা মনে করি কিভাবে ট্রান্সলেট করব, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কি হবে, অনেক কঠিন মনে হয়। কিন্তু খুব সহজেই আমরা এগুলোকে ট্রান্সলেট করতে পারি। একবার একটু পড়েন। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাহলে এই বাক্যের ভার্ব কি? নির্বাচিত করা হয়েছে। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ, লাস্টে। নির্বাচিত করা হয়েছে, কি নির্বাচিত করা হয়েছে? কম্পিউটার সমিতির সভাপতি কাকে? তারিক মাহমুদকে। এই যে হুম দিয়ে কোশ্চেন করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এখানে বিশিষ্ট ইংরেজি কি? ফেমাস বা রিনাউন্ড বা প্রমিনেন্ট আইটি প্রফেশনাল। আইটি প্রফেশনাল, রিনাউন্ড আইটি প্রফেশনাল, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। তাহলে ইংলিশটা হচ্ছে হ্যাজ বিন ইলেক্টেড অর সিলেক্টেড। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। কি? সাবজেক্ট আর ভার্ব কিন্তু বসানো শেষ। এবার লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব। এই যে সভাপতি, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ, এই যে সমিতির কথাটা আছে না, অফ বাংলাদেশ কম্পিউটার, কম্পিউটার সোসাইটি, অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি 2019-20 সালের জন্য। তাহলে ফর 2019-20। টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? দেখেন কত সহজে করা যায়। আমরা অনেকেই মনে করি কঠিন, পারবো না, হবে না। দেখেন, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। এইটা আমার কারেক্ট সেন্টেন্স, বাট বস্তুবাচক অবজেক্টটাকে দিয়েও করা যায়। আপনি কথাটাকে এইভাবেও বলতে পারেন যে যে আহ, আহ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, তাই না? অর্থাৎ দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, কম্পিউটার সোসাইটি, CIETR, the president of Bangladesh Computer Society, the president of Bangladesh Computer Society। এরপরে আমি বলতে পারি, দেখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হ্যাজ বিন ইলেক্টেড, হ্যাজ বিন ইলেক্টেড। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু, এখানে একটা প্রেপোজিশন টু এর ব্যবহার করতে হবে। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে, টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ফর 2019-20। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমি মূলত আহ আহ, বোঝার চেষ্টা করেন। বস্তুবাচক অবজেক্ট, এইটাকে সাবজেক্ট টেনে করছি, আর এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটাকে সাবজেক্ট টেনে করছি। তো এই বাক্যগুলোকে দুইভাবেই করা যায়, বাট আমি বলছি যে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়, তাহলে সেন্টেন্সগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট।
তাহলে এই যে বাক্যটা আবারও বলছি, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ has been elected the president of Bangladesh Computer Society for 2019-20, or you can say that the president of Bangladesh Computer Society has been elected to renowned IT professional Tariq Mahmood for 2019-20। তাহলে দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এখানে কোনো বাইয়ের ব্যবহার আছে? হ্যাঁ, বাই মি, বাই হিম, বাই হার, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট না, এগুলো হচ্ছে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার। আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনি যদি ইংলিশে প্রফেশনাল হতে চান, আপনাকে এই জায়গাটাতে আসতেই হবে। ওই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করা যাবে না, কখনোই ভাষার ডেভেলপমেন্ট আসে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রকৃতপক্ষে শিখতে হলে এটা নিতে হবে, এটা নিতেই হবে। এগুলো শিখবেন আপনারা, এটা প্র্যাকটিস করবেন। দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে ভার্বটা কি? অনুষ্ঠিত হবে। এখন কি অনুষ্ঠিত হবে, কোন জিনিসটা? ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন, অর্থাৎ দ্য অ্যানুয়াল কনফারেন্স। অ্যানুয়াল কনফারেন্স অফ মানে এর, কিসের? ইসলামী ব্যাংক বিডি লিমিটেড, বিএনকে ব্যাংক বিডি লিমিটেড এলটিডি। তো কি বললাম? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই তারিখটাও দিয়ে দেই 2019। এবার কি অনুষ্ঠিত হবে? উইল বি হেল্ড, উইল বি হেল্ড দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড। এবার কি, কোথায় অনুষ্ঠিত হবে? প্লেসকে ইন্ডিকেট করতে হবে। হ্যাঁ, তাহলে প্লেসকে যখন ইন্ডিকেট করবেন ছোট সময়টাকে আগে বসাবেন, অর্থাৎ অ্যাট, সরি, আগে জায়গাটাকে বসান অ্যাট বঙ্গ, BANGA বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এরপর আজ বিকাল 3টায়, তাহলে আগে ছোট ছোট টাইম, at 3 p.m. ইন দা, at 3 p.m. ইন দা আফটারনুন টুডে। হ্যাঁ, তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার অ্যাট 3 p.m. ইন দ্য আফটারনুন টুডে। সো এইভাবে, এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে হবে, এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করা যাবে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা যাবে। এখানে দেখেন অনেক সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আপনার একটা পারলে স্ক্রিনশট দেন। যদি মনে হয় এগুলো শেখার মতো, কাজে লাগার মতো, আমার পেইড কোর্সে যারা থাকে আমি তাদেরকে হোম টাস্ক দিই, তারা সেগুলো করে আনে। এটা ফ্রিতে হয় না। আপনারা যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন, আজকেও তো অনেকে ভর্তি হয়েছেন, আর আমি বলে রাখি, আজকের এই ক্লাসের পর যারা অলরেডি টাকা পেইড করেছেন, আপনাদের নাম এন্ট্রি করে নিচ্ছে, আজকের এই ক্লাসের পর প্রত্যেকেই নতুন যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেটাতে জয়েন হয়ে যাবেন। আমি প্রত্যেককে লিংক দিয়ে দিব যারা পেইড কোর্সে অলরেডি ভর্তি হয়েছেন। ঠিক আছে, যেহেতু আমাদের আগামী পরশু দিন তারপর অর্থাৎ রবিবার থেকে পেইড কোর্সের ক্লাসগুলো শুরু হবে। তো দেখেন, এখানে প্যাসিভ রিলেটেড কয়েকটা বাক্য আছে, যদি পারেন একটু স্ক্রিনশট দিয়ে নিজেরা করার চেষ্টা করবেন। বলছে আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কি ব্যবহার হয়? তথ্য প্রযুক্তি। অর্থাৎ দেখেন, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এরপর কি? ইজ ইউজড, ব্যবহৃত হয়। ইজ ইউজড, ইজ ইউজড, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড। এবার কি? সাবজেক্ট আর ভার্ব শেষ। এবার দেখেন লাস্টের থেকে ফার্স্টের দিকে আসেন, যেমন প্রায় সকল কর্মকাণ্ডে, যেমন এটা আপনি এভাবে বলতে পারেন, অলমোস্ট, অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, প্রায় সকল কর্মকাণ্ডে, অলমোস্ট অল অ্যাক্টিভিটিস আধুনিক বিশ্বের, তাহলে কি হবে? অফ মানে এর, অফ মডার্ন ওয়ার্ল্ড। টোটাল বাক্যটা আমি কি লিখলাম বলেন তো? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। এই দেখেন, আমি বাংলা বললে ইংরেজিতে বলতে পারবো, বাট আপনি তো পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। ইংলিশ কি জানেন? Complicated tasks can be performed easily using information technology. I repeat it. Complicated tasks can be performed easily by using information technology. যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। The person who is এক্সপার্ট ইন আইটি ইভালুয়েটেড স্পেশালি। হ্যাঁ, সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অলমোস্ট অর ইন অল সেক্টর, দেখেন, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেনি স্টেপস আর বিং টেকেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নেওয়া হচ্ছে। মেনি স্টেপস আর বিং টেকেন, মেনি স্টেপস আর বিং টেকেন টু টু ইউজ
to increase the use of ICT in all sector, to to increase, সরি, বাড়াতে, তাহলে ইনক্রিজ, টু ইনক্রিজ দ্য ইউজ অফ আইসিটি ইন অল সেক্টর। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে ইংলিশ কি? মেনি ইফেক্টিভ স্টেপস, অনেক কার্যকর পদক্ষেপ, হ্যাভ বিন টেকেন, নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইংরেজি কি জানেন? ইন দা, in the light of long term plan, in the light of long term plan to develop ICT by the government। অর্থাৎ টোটাল সেন্টেন্সটা কেমন? আপনি এরকম ভাবে কথাটা বলতে পারেন যে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তির বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, স্কিলড হিউম্যান রিসোর্সেস, হ্যাঁ, ল্যাক অফ স্কিলড হিউম্যান রিসোর্সেস are considered as barrier, huh, to expand ICT, to expand ICT. For that reason, necessary step should be taken. So এইভাবে এই যে প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো, যেগুলো প্যাসিভ রিলেটেড, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ফেস করে থাকি আমাদের বিভিন্ন কনভারসেশন বা প্রোনাউন্সিয়েশন বা স্পিকিং বা রাইটিং এ, যদি আপনি এইগুলো ভালোভাবে সলভ করতে পারেন, ডেভেলপ করতে পারবেন। এটা কঠিন না। বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স যখন ট্রান্সলেট করবেন, মনে রাখবেন প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, প্রত্যেকটা বাংলা বাক্যে। আর ইংলিশে কি হয়, ভার্ব সাবজেক্টের পরে ইউজ করতে হয় সঠিক টেন্স মেনটেন করে। সো এই এই যে জায়গাটা, আর প্যাসিভ রিলেটেড বাক্যে আমার প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে খুঁজে বের করা, বের করার পর সাবজেক্ট বের করা। সাবজেক্ট যে শুরুর ওয়ার্ডটাই হবে অলওয়েজ এরকম না। সাবজেক্ট বের করার জন্য কি করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। হোয়াট দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট, হুম দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তো এই যে ভার্বকে প্রশ্ন করার পর ওই যে অবজেক্টটা, ওইটাই মূলত প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট। তার মানে সাবজেক্টের পরেই ওই যে ভার্বটা দিয়ে অবজেক্টটা তৈরি করছিলাম, ওই ভার্ব আমার ইউজ করতে হবে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশগুলো অটোমেটিক্যাল চলে আসে। আর বাকি অংশগুলো নিয়ে আসার নিয়ম হচ্ছে লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসা। হ্যাঁ, তো এই এখানে সবকিছু দেওয়া আছে। আমি এই পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস আপনাদের দিয়ে দিব, দিলে আপনারা নিজেরা একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন। তাহলে অ্যাটলিস্ট প্যাসিভ সম্পর্কে যে কনসেপ্ট, আমি এখন প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন দেখাবো, বাট তার আগে প্যাসিভ সম্পর্কে যে কনসেপ্ট বা যে ধারণাটা আমি আপনাদেরকে দিলাম, যতটুকু বললাম, শেখার দরকার নেই, একদিনে সবকিছু সবাই শিখে নিতে পারে না। বাট জিনিসটাকে অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে প্যাসিভের গুরুত্ব কতটা, বা প্যাসিভ আমাদের সত্যিকার অর্থে শেখা লাগবে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি এবং এক্সপার্টলি ডেভেলপ করার জন্য। এটা কি বোঝা যায় যে প্যাসিভ ভয়েসটা দরকার? ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং প্যাসিভটাকে আমরা আমরা ওই গতানুগতিক ধারা ট্রান্সফরমেটিভ ওয়েতে শিখবো না, তারা বললো আমাকে শিক্ষা দরকার। আমরা বাই ছাড়া প্যাসিভের ব্যবহার শিখবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে প্যাসিভের ব্যবহার শিখবো, তাই নয় কি? হ্যাঁ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে যে প্যাসিভের ব্যবহার করতে হয়, এটাই আমরা শিখবো। হ্যাঁ, তো এইভাবে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হবে। এখন দেখেন, আমি আপনাদেরকে একটা কনভারসেশন দেখাবো। এটা কেন দেখাবো, আমি শুরুতেই বলছিলাম যে আমরা আমরা আহ, যদি এই ধরনের কনভারসেশনগুলো অ্যানালাইসিস করতে পারি। গত ক্লাসে আমি একটা বাংলা টু ইংলিশ দেখাইছিলাম। আগামীকালকের ক্লাসটা, আজকেরটা তো একটু গ্রামার রিলেটেড ছিল, রাইটিং রিলেটেড। আগামীকাল আবার স্পোকেনের উপর আমি ক্লাস নিব, স্পিকিং রিলেটেড ক্লাস থাকবে। তো আগামীকালকের ক্লাসে আমি আবার বাংলা টু ইংলিশ কনভারসেশন দেখাবো। কিন্তু আজকে আমরা ইংলিশ টু ইংলিশ দেখবো। কেন দেখবো? এই প্যাসেজগুলো আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করে দিব। আমরা অনেকেই প্যাসেজ অ্যানালাইসিস করতে পারি না, আমরা রিডিং শুধু পড়ে যাই, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না। এবং এই যে দুইজনের ভিতর যে কনভারসেশন গুলো হয়, এখানে 39টা কনভারসেশন আছে। এটা প্র্যাকটিস করতে পারলে অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। এখানে ঠিক কোন টেন্সটা ব্যবহার হচ্ছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কোন ধরনের মডাল, কোন ধরনের প্যাসিভের ব্যবহার হচ্ছে, এটা ধরতে পারলে কি হবে, আপনি নিজে যখন কারোর সাথে কনভারসেশন করবেন, নিজে যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, সেটা সহজে করতে পারবেন। সো এটা আপনাকে নিতে হবে, এটা আপনাকে করতে হবে, এই প্র্যাকটিসটা দরকার। তাহলে বোঝা যায় যে অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো, কোন স্ট্রাকচারগুলো প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? আর আরেকবারও বলে রাখি,
আমার এই ক্লাসের পর সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে পেইড করছে। আমি আগামীকালকের পর আর হয়তো জায়গা দিতে পারবো না। যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, যারা এখনো পর্যন্ত মনে করেন, যদি মনে হয় যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, কারণ 7 তারিখের পর থেকে এই ফ্রি ক্লাসগুলো এরকম রেগুলার হয়ে আর হবে না। তো যদি মনে হয় আমি একটা গোছানো পদ্ধতিতে এগোতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, ধারাবাহিকভাবে শিখতে চাই, বা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তারা এটাতে ভর্তি হতে পারেন। যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবেন। আমার কোর্সটার কথা আমি যেটা বলছিলাম, কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে 1 ঘন্টা ক্লাস টাইম থাকে পেইড কোর্সে। সপ্তাহে 4 দিন ক্লাস, আপনার শনি সোম বুধ শুক্র এই 4 দিনই হবে। কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মান্থ, টোটাল 3 মাসের কোর্স। এবং 3 মাসের ভিতরে যদি আপনি কভার করতে না পারেন, আপনার যদি এর থেকে বেশি সময় লাগে সেটা আপনি পাবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এবং আমি এই সুযোগটাও দেই যে 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। তো এই টোটাল 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এছাড়া ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, আপনি একটা আইডি কার্ড পাবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, একদম ফর্মাল ওয়েতে সবকিছু হবে। এবং এই কোর্সটা আবারও বলছি, আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনি এটা আপনার স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে আমি আপনাদের দেখাই দিব। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, প্রত্যেকের জন্য। আর প্রত্যেকটা নতুন ব্যাচ একদম যেটা মেইন স্পোকেনের ক্লাস, সেখানে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হয়, মানে এই যে নতুন ব্যাচটা রাত 10টাতেই হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষরা যারা বিজি লাইফ যারা লিড করেন, তারা যাতে তাদের ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে শিখতে পারে। ক্লাসগুলো এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নেই। আপনারা যারা এই ফ্রি ক্লাস করছেন, আমি রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি। পেইড কোর্সেও প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাস রেকর্ড এবং প্রিমিয়াম পিডিএফ ফাইলগুলো আপনারা পাবেন, অর্থাৎ কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারবেন। আর এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়িয়ে থাকি। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই আপনি এগোবো। এবং আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে যত দুর্বল থাকেন না কেন আপনি পারবেন। এবং টোটাল 70 টাকা হিউজ ক্লাস থাকে, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। যারা ইমিগ্রান্ট বা প্রবাসী আছেন তারাও করতে পারবেন, হ্যাঁ। আর এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপরে, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, সেগুলো আমি এখান থেকে দেখাবো। এরপর 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপরে। যারা রাইটিং এ দুর্বল, এই যে আজকে যে ক্লাসটা দেখালাম বা এই যে লাস্টে যে ট্রান্সলেশন গুলো দেখালাম, এটা আমার রাইটিং এর ক্লাস থেকে। এখানে তো আরো অনেক কিছু বাদ থেকে গেছে, আমি দেখাতে পারিনি একসাথে সব। আর 50 থেকে 70 নাম্বার ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, অর্থাৎ আপনার মুখের জড়তা কাটানোর জন্য। আপনাকে দিয়ে এই ক্লাসে বসে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, আপনাকে দিয়ে ট্রান্সলেশন প্র্যাকটিস করাবো, আপনি স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, সার্টেন টপিক অ্যানালাইসিস করে দিব, আপনি কিভাবে কথা বলবেন আমি দেখাই দিব, এটা করতে হবে। এরপর দেখেন, টোটাল কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। আপনি 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এই এই দুইটা নাম্বারে আপনারা সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আহ, আগামীকাল থেকে আপনার নতুন গ্রুপ পেয়ে যাবেন। আগামী 7 তারিখ থেকে ক্লাসগুলো শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের ফোন পে বা গুগল পে নাম্বার দিয়ে দিব, আপনারাও পেইড কোর্সে ভর্তি হতে পারেন। এছাড়া আমি দেখিয়েছি আমার লেখায় যে বইটা আছে, আপনারা যারা পেইড কোর্স করবেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ডের সাথে পিডিএফ ফাইলগুলো পাবেনই, কোনো সমস্যা। আর এই হার্ড কপি বই যদি কেউ হাতে নিতে চান, ফ্রি ক্লাস যারা করছেন বা পেইড কোর্স তারাও নিতে পারেন। এই যে আমি যত বিষয় আলোচনা করছি বিগত 4টা ক্লাস থেকে, আজকে যা যা বললাম প্যাসিভ ভয়েস নিয়ে, সবকিছু ইন ডিটেলস এই বইটাতে লেখা আছে, কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ, হ্যাঁ। আর যারা ভর্তি হবেন আপনার একটা আইডি কার্ড দিব, আপনার এরকম একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এছাড়া যত পিডিএফ ফাইল, ম্যাটেরিয়ালস, ডকুমেন্ট যা লাগে সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, এর আগেও তো অনেকগুলো ক্লাস আপনারা করলেন, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি মনে করেন আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আর যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, আমি ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, তা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আই উইল টেক মাই ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ, ইফ ইউ মেনটেন দিস ক্লাস রেগুলারিটি ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। তো এই হচ্ছে কথা। যারা পেড কোর্স করতেছেন জানাবেন। আর আমি একটু কনভারসেশনটা দেখাই। দেখেন এখানে দুইজনের ভিতরে একটা কথোপকথন বা একটা কনভারসেশন হচ্ছে। সেটা কি? প্রথমত একটা টপিক দেওয়া আছে যে মোবাইল ফোন, এটা যেহেতু ফার্স্ট তো অনেক অ্যাডভান্স লেভেলের দেওয়া আছে, লাস্টের দিকে 39টা কনভারসেশন এখানে। তো দেখেন কি বলছে। আর আমার লেখা যে বইটা সেখানে 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে, 15+ বাংলা টু ইংলিশ লং কনভারসেশন আছে, 100+ আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক আছে, 100+
মোস্ট স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আমার ওই বইটাতে দেওয়া আছে। 10+ রিডিং স্টোরি ওই বইটাতে দেওয়া আছে। কমপ্লিটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যা কিছু দরকার আমি ওই বইটাতে দিয়েছি। স্পিক ইংলিশ উইথ সোনাম। তো দেখেন, আমরা এটা একটু অ্যানালাইসিস করি। মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। It has added a new dimension to our way of life and to the communication system. তাহলে দেখেন প্রথম বাক্যটা কোন টেন্সের, সাবজেক্ট কি, মোবাইল ফোন। মনে রাখবেন প্রত্যেকটা ইংলিশ বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। ভার্বটা হচ্ছে ইজ, এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই। তার মানে এটা বি ভার্বের সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অর্থ কি, মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। ইট হ্যাজ অ্যাডেড, তাহলে হ্যাজ প্লাস বি3, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা কি তাহলে, এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা, ডিমেনশন মানে একটা মাত্রা, একটা লেভেল, টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিস ইউজ বাই সামওয়ান, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাহেল অর রাহেলা অন দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। এবার দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে মোবাইল ফোনের সুবিধা অসুবিধা নিয়ে। হাই রাহেল, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? এইখান থেকে আমরা শুরু করি। দেখেন, আই এম ফাইন টু, ইউ নো, অর্থাৎ তুমি জানো। I have bought a new mobile phone yesterday. Here it is. I have bought. বাই থেকে বট, হ্যাভ বট, বাংলা কি, আমি কিনেছি। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি গতকাল একটা নতুন মোবাইল কিনেছি। রাহুল বলছে নাইস, ভেরি নাইস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো, তুমি কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক? আনিস বলছে নাও ডেইস মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস। বর্তমান মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস। এটা জাস্ট বি ভার্বের সেন্টেন্স, ইজ টাইপ ভার্ব, আর কোনো ভার্ব নেই। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ, টু দ্য কমিউনিকেশন সিস্টেম। উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি, উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, থ্রু ইট আর ওভার ইট, খুব কম সময়ে এটার মাধ্যমে। ইউজিং আ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে, উই ক্যান টেক ফটোগ্রাফস, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। রাহেল বলছে রাইট, ইউর এনিথিং এলস, আর কিছু? বলছে মোর ওভার, অধিকন্তু বা আরো। মোর ওভার মানে কি, অধিকন্তু বা আরো, এটাকে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড বলে। মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। দেখছেন এটা কিসের স্ট্রাকচার, পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কেন, সাবজেক্টে ইনঅ্যাক্টিভ। বলছে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড, অর্থাৎ সংযুক্ত করা হয়েছে এটাতে। কোনটাতে, মোবাইল ফোনে। এই দুটো জিনিস সংযুক্ত করা হয়েছে। কারা করেছে? যারা মোবাইল তৈরি করে তারা করেছে, তাদেরকে আমি চিনি, তাদেরকে এখানে মেনশন করা আছে না। তাহলে এটা প্যাসিভ। তাহলে প্র্যাকটিক্যাল কনভারসেশনেও কিন্তু প্যাসিভের ব্যবহার আমরা পাই, দেখছেন। রাহেল বলছে ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি কি বলছো এই বিষয়ে? আমি যদি বলি তুমি এই বিষয়ে কি বলো, হোয়াট ডু ইউ টক অ্যাবাউট? তুমি এ বিষয়ে কি বলেছিলে, হোয়াট ডিড ইউ টক অ্যাবাউট? তুমি এ বিষয়ে কি বলবে, হোয়াট উইল ইউ টক অ্যাবাউট? তুমি কি বলছো, হোয়াট আর ইউ টকিং? দেখছেন, nowadays some people commit crime using mobile phone. It has become an easy way of teasing girl. বর্তমান সময় কিছু লোক এটা নিয়ে খারাপ কাজ করে। এটা হয়েছে, ইট হ্যাজ বিকাম, একটা সহজ উপায় মেয়েদেরকে উত্ত্যক্ত করার। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়। মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্টস সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। রাহেল বলছে রিয়েলি, আই ডিডেন্ট নো ইট বিফোর। আমি এটা আগে জানতাম না, আমি এটাকে জানতাম না। আমি যদি বলি আমি এটাকে জানতাম, ইংলিশ কি হতো, কেউ একজন বলেন তো। মনে করেন আমি বললাম যে আমি এটাকে জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? আমি এটা জানতাম, কি হতো? I could know. I know. আই কুড নো না। I could know. I knew. You could know. আমি এটা জেনেছিলাম, আমি এটা জেনেছিলাম। I did know it from. I know. আই ডিড নো, কুড নো, ডিড নো, হ্যাঁ এরকম হয়। I knew. ইয়েস, আই নিউ ইট, কি হবে, নো। দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে আমি স্কুলে যাইনি, কি হবে, আই ডিডেন্ট গো টু স্কুল। ডিডেন্ট গো, আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানিনি, আমি এটাকে বুঝিনি। তা আমি এটা জেনেছিলাম, আই নিউ ইট। নো এর পাস্ট ফর্ম নিউ, আমি জেনেছি। আই হ্যাভ নোন ইট, পাস্ট পার্টিসিপল কি, নো, নিউ, নোন। এই ভার্বের
ফর্ম দেখতে হবে। টেন্সের ক্লাসে বারবার বলছিলাম আমাকে এই পাস্ট ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। মোস্ট অফ দি স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট দ্য পাস্ট ফর্ম। সো ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি। এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। তাহলে ক্যানের ব্যবহার এটা, রিমেইন এটা মানে থাকা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা সারা রাত ধরে মোবাইলে ব্যস্ত থাকে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট, because the mobile operators provide various facilities at night. But it is not the fault of mobile phone, it is our fault. Of course, we should make the proper use of mobile. আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার করা উচিত। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর। তাহলে হ্যাভ টু প্লাস বি অন, এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে সেমি মডাল ভার্বের স্ট্রাকচার। বলছে ওকে সি ইউ লেটার বাই, বলছে বাই। তাহলে দেখেন এটা তো জাস্ট ফার্স্ট একটা কনভারসেশন, অনেক অ্যাডভান্স কনভারসেশন আছে। বাট এই যেটা আমরা দেখলাম এখানে আমরা কিসের স্ট্রাকচার পেলাম? আমরা এখানে সেমি মডাল একটা দেখলাম, মডাল দেখলাম, শুডের ব্যবহার, পাস্ট ইনডিফিনিট টেন্স দেখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভও আছে। হ্যাঁ, আহ, এইগুলোই দেখলাম। তাহলে আমি এখানে কি কি টেন্স পেলাম এই একটা কনভারসেশনের ভিতরে? দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। কয়টা? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, আর মডাল, সেমি মডাল। তার মানে টোটাল 7টা স্ট্রাকচার, টেন্সের 5টা আর দুটো মডাল সেমি মডাল। এই 7টা স্ট্রাকচারে সম্পূর্ণ কনভারসেশনটা তৈরি করা। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, এইগুলো আমাদের বেশি করে শিখতে হবে, বেশি করে এদের ব্যবহারটা আমাদের জানতে হবে। তাহলে আমরাও যখন কারোর সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করব, দেখবেন এই ধরনের স্ট্রাকচারই বেশি ব্যবহৃত হয়। ইংলিশের যে 12টা স্ট্রাকচার আছে সব লাগে না প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে। অ্যাক্টিভ কোনগুলো সেটা খুঁজে বের করতে হয়, সেটা দিয়েই সেন্টেন্স প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে? সো এই হচ্ছে মেইন কথা। আমি আমার আজকে দিনের বেলায় অনেকটা পরিশ্রম গেছে, অনেকগুলো অফিসিয়াল ওয়ার্ক ছিল, কাজ ছিল, মিটিং ছিল, এই জন্য আমি আজকে অতটা ফিট না আপনাদের। তারপরেও আমি বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, প্যাসিভ ভয়েস নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনি নিতে পারছেন। যদি নিতে পারেন তো ভালো, আর না পারলে তো কিছু বলার নেই। আগামীকাল একদম প্র্যাকটিক্যাল স্পিকিং এর উপরে আমি 6th ফ্রি ক্লাস নিব। বাট যারা ভর্তি হতে চান, আগামীকালকের ভিতরে কনফার্ম করবেন। আমাদের নতুন ব্যাচ, 73তম ব্যাচ, শুরু হবে রাত 10টা থেকে 7 তারিখ থেকে। সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল শনি সোম বুধ শুক্র, এই 4 দিন ক্লাস টাইম থাকবে। আর প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে হবে, একদম বেসিক থেকে শুরু করে যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, একদম বেসিক থেকে শুরু করব। এবং সেখানে আরো ওয়েল এনভায়রনমেন্টটা আপনারা করতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো ঝামেলা থাকবে না। যদি না পারেন 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, এই সুযোগটা আমি দেই। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আপনারা করতে